শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মনস্তাত্ত্বিক দিক থেকে দখল, বিশেষ করে জাহাঙ্গীরনগরে দখলদারিত্বের একটা যে মনস্তত্ত্ব, সম্ভবত সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সরকারের প্রতি ক্রমান্বয়ে মানুষের আস্থার জায়গাটা কমছে, খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আমরা দেখছি। আমরা এই মুহূর্তে ডাকসু নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের উচ্ছ্বাস নিশ্চয়ই আমাদের হয়েছে। আমরা কিছু অভিযোগ সমালোচনার পরেও আমি বলেছি 2009 সালের পরে অন্য কোনো নির্বাচন নিয়ে ফলাফল জানার জন্য রাত জেগে এরকম কোটি মানুষ কিন্তু টেলিভিশনের সামনে অপেক্ষা করেনি। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। কিন্তু একই সাথে দুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সেখানে একটা হতাশার ছায়াটা ক্রমান্বয়ে বাড়ছে। অবিশ্বাস, সন্দেহ, বিভক্তি, বিভাজন, দোষারোপ, পদত্যাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনিশ্চিত সময়ের জন্য একটা অস্থিতিশীলতার দিকে যাত্রা করছে কিনা, এই পথে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অনুসরণ করবে কিনা, এটা নিয়েও আমার উদ্বেগ আছে। এগুলো এখানে নাগরিক সমাজের অনেক গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আছেন, এগুলো আমাদের বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এর একটা বড় কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মনস্তাত্ত্বিক দিক থেকে দখল, বিশেষ করে জাহাঙ্গীরনগরে দখলদারিত্বের একটা যে মনস্তত্ত্ব, সম্ভবত সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। এবং এটা যদি রেপ্লিকেট করতে থাকে ভবিষ্যতে, তাহলে কিন্তু অনেক খারাপ খবর হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে। গণভোটের যে কথাটা আলোচনার মধ্যে এসছে, আমি ঐক্যমত কমিশনে বলেছি সমস্ত প্রশ্নে যদি আমরা একমত হতে পারতাম, জনগণের একটা সম্মতির জন্য নিশ্চয়ই আমরা হয়তো গণভোটে যাওয়ার ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে ভিন্নমত নিয়ে, গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোটে যাওয়ার সম্ভবত এটা কোনো বাস্তব কোনো চিন্তা না, বাস্তব কোনো প্রকল্পের জায়গা না। এগুলো একটু হিসাবের মধ্যে আমাদেরকে নেওয়া দরকার। অনেকে নতুন করে প্রস্তাব করেছেন, এমন প্রস্তাবও এসছে 106-এ যে রেফারেন্সে সরকার গঠন হয়েছে এবং গত 1 বছরে যেভাবে উত্থাপন করা হয়েছে, পুরো অভ্যুত্থান, সরকার, ঐক্যমত কমিশন, গত 1 বছরের যাত্রা, এটাও নাকি অসাংবিধানিক, এটাও নাকি অগণতান্ত্রিক। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন অভ্যুত্থানে যারা অংশীদার সেখান থেকে উত্থাপন করা হচ্ছে। এই বক্তব্যের পেছনে আসলে অন্য কোনো বক্তব্য আছে কিনা সেটা হয়তো আমাদের জানা বোঝার প্রশ্ন, ভবিষ্যতে সেটা হবে। তার মানে অভ্যুত্থানের ন্যায্যতা নিয়ে প্রশ্ন, অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। এবং যতগুলো সিদ্ধান্ত হয়েছে গত 1 বছরে, তাহলে প্রত্যেকটার ন্যায্যতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। এর পিছনে কি রাজনীতি, কি কর্মকৌশল, সেটা আমি ভালো করে বলতে পারবো না। এরপরে আসছে যে আমরা বিশেষ পরিস্থিতিতে আমরা সংবিধান সংক্রান্ত যে সংশোধনীগুলো, সেগুলো মিলে কোনো অধ্যাদেশ জারি করা যায় কিনা। অধ্যাদেশটা কে করবেন? সরকার সিদ্ধান্ত নেবে, ঐক্যমত কমিশন থেকে সুপারিশ যাওয়ার পরে রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান সংক্রান্ত সাংবিধানিক অধ্যাদেশ জারি হবে। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বলেছি, আমি নিজেও পরশুদিন বলেছি, এটা খুব ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক একটা চিন্তা, বিপজ্জনক প্রস্তাবনা। সংবিধান সংশোধন করবেন, তাহলে এখানে জনগণের তো ম্যান্ডেট লাগবে, তাদের সম্মতি লাগবে। মানুষ কিভাবে তার সম্মতি ম্যান্ডেট দেয়? একটা পপুলার ইলেকশনের ভিতর দিয়ে মানুষ তার সম্মতি জ্ঞাপন করে, মানুষ তার মতামতটা দেয়। গোটা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এড়িয়ে যে তাকে আপনি প্রকারান্ত অস্বীকার করে রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রোক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন, তাহলে ভবিষ্যতে তাহলে তো আর সংবিধান দরকার হবে না। একটা এক্সট্রাঅর্ডিনারি যে কোনো অবস্থাতে রাষ্ট্রপতি এটাকে নজির হিসাবে নিয়ে ভবিষ্যতে তিনি যে কোনো ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে তিনি সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। এই বিপজ্জনক প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই চিন্তার ভবিষ্যৎ যে আত্মঘাতী যে একটা তৎপরতা হবে, এটা একটু হিসাব বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার।